তাহলে লাস্ট ক্লাসে আমরা কি করলাম না, বোরের পরমাণু মডেল থেকে হাইড্রোজেন বা হাইড্রোজেনের ন্যায় 1 ইলেকট্রন সিস্টেম বিশিষ্ট যে কোনো পরমাণু বা আয়নের ক্ষেত্রে আমরা এনতম কক্ষপথের শক্তি রাশিমালা নির্ণয় করেছিলাম। তা সেই শক্তি রাশিমালা আমরা দুটো পদ্ধতিতে করেছিলাম, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই। সিজিএস পদ্ধতিতে আমরা যেটা পেয়েছিলাম 2π² m Z²⁴/n²h², ঠিক আছে। যেখানে দেখো দুটো মাত্র ভেরিয়েবল রাশি ছিল, একটা হচ্ছে কি না পরমাণু ক্রমাঙ্ক জেড, আর দুই হচ্ছে কক্ষপথের যে সংখ্যা অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন। দেখো এই দুটোকে আমি একটু আলাদা করে নিয়েছি, তাই না? তাহলে বাকিদের ভ্যালু আমরা যদি সিজিএস পদ্ধতিতে বসিয়ে দিই তাহলে সেখান থেকে পাচ্ছি 2170 × 10⁻14 আর্গ। এখন এই যে ভ্যালুটা ম্যাথামেটিক্যালি একটু বড়, এটাকে ছোট করে নেওয়ার জন্য আমরা করেছি কি তাকে ইলেকট্রন ভোল্টে ট্রান্সফার করেছি, তাতে পাচ্ছি কি আমরা 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড = 1 এবং প্রথম কক্ষপথ n = 1 বসালে আমরা প্রথম কক্ষপথের যে শক্তি রাশিমালা পাই সেটা কত দেখো, -13.6 ইলেকট্রন ভোল্ট। জেডের ভ্যালু এবং এনের ভ্যালু 1 বসিয়ে দিলে, তাই না? এখন এই মাইনাস সাইন কেন না, এটা প্রমাণ করে পরমাণু থেকে ইলেকট্রনকে বের করে নিয়ে যেতে গেলে তোমাকে কিছু পরিমাণ অ্যামাউন্টের কার্য করতে হবে, তাই না? এবারে আসছি এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থেকে আমরা কি কি তথ্য পাই। এখান থেকে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাই সেটাই কিন্তু বোরের পরমাণু মডেলের সবচেয়ে বড় সাফল্য, তাই না? চলো একটু দেখে নেওয়া যাক। সেটা কি না, ধরো কল্পনা করো এটা হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস থেকে এদিকে আমি পরপর তার কক্ষপথগুলোকে আঁকার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি n = 1 অর্থাৎ প্রথম কক্ষপথ। এখন এটা যদি হাইড্রোজেন পরমাণুর জন্য হয় তাহলে প্রথম কক্ষপথের শক্তি রাশিমালা শক্তি কত না 13.6 ইলেকট্রন ভোল্ট, অবশ্যই মাইনাস, ঠিক আছে। দ্বিতীয় কক্ষপথ n = 2 যদি হয় তাহলে তার শক্তি রাশিমালা কী হবে দেখো, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড ভ্যালু তো 1, তাহলে এনের মান জায়গায় 2 বসালে কত 13.6/4, তাহলে সেটা বেরোচ্ছে কত না 3.4 মাইনাস অবশ্য ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার হয়েছে? যখন n = 3 বসাবো তখন আমরা যেটা পাবো সেটা কি 1.51 ইলেকট্রন ভোল্ট, এবং n = 4 বসালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে -0.58 ইলেকট্রন ভোল্ট। তাহলে এগুলো কিভাবে আসছে না, দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে 13.6/4 করে আসছে, -13.6/9 করে আসছে, এবং -13.6/16, তাই না? এরকম করে আসছে। এখন এই তথ্য থেকে আমরা কি পাচ্ছি, এই তথ্য থেকে দেখো খুব সিম্পলভাবে বোঝা যাচ্ছে নিউক্লিয়াস থেকে যত দূরে আমরা যাচ্ছি তত কি হচ্ছে শক্তি ক্রমশ বাড়ছে, অর্থাৎ নিউক্লিয়াসের কাছে যে কক্ষপথটা রয়েছে তার শক্তি সবচেয়ে কম, অর্থাৎ তার স্টেবিলিটি সবচেয়ে কম, তাই না? কারণ কি আমরা কি জানি না, যে সিস্টেম যত লোয়ারিং ইন এনার্জি থাকবে তার স্টেবিলিটি বা স্থায়িত্ব তত বেশি। তাহলে প্রথম কক্ষপথের এনার্জি সবচেয়ে কি কম, মানে কি -13.6 ইলেকট্রন ভোল্ট, তারপরে কত -3.4। তাহলে যত নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়ছে তত আমরা কি দেখতে পাচ্ছি, পরমাণুগুলোর এনার্জি ক্রমশ বেড়ে চলছে। তার মানে পরমাণুর একদম সর্ববহিস্থ কক্ষে যেটা থাকছে তার এনার্জি সবচেয়ে বেশি এবং তার স্থায়িত্ব সবচেয়ে কম, এবং এই কারণেই আমরা বলে থাকি যে কোনো পরমাণুর বহিস্থ কক্ষের ইলেকট্রনই কেবলমাত্র বন্ডিংয়ে পার্টিসিপেট করে, অর্থাৎ অংশগ্রহণ করে, অর্থাৎ যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কেবলমাত্র কি বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলোই অংশগ্রহণ করে, ভেতরের কক্ষের ইলেকট্রন কেন করে না তাহলে এখান থেকে দেখো আমরা সেইটার ব্যাখ্যা পাচ্ছি। কেন না, তার স্থায়িত্ব সবচেয়ে বেশি এবং সে কি তার শক্তি সবচেয়ে কম। এটা এক। নাম্বার 2, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম কক্ষপথের যদি ইলেকট্রনটা আমাকে বের করতে হয় অর্থাৎ নিউক্লিয়াসের কাছে, তাহলে আমাকে কি পরিমাণ কার্য করতে হবে না 13.6 ইলেকট্রন ভোল্ট পরিমাণ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হবে বা কাজ করতে হবে, যার ফলে সেই ইলেকট্রনটাকে আমি তোকে বের করতে পারি। দ্বিতীয় কক্ষপথ থেকে যদি ইলেকট্রন বের করতে চাই তাহলে কত, যা -3.4। তৃতীয় কক্ষপথ থেকে কত হচ্ছে 1.51, আর চতুর্থ কক্ষপথ থেকে ইলেকট্রন কত 0.58। তার মানে বুঝতেই পারছো বহিস্থ কক্ষপথের ক্ষেত্রে ইলেকট্রনকে বের করাটা খুব ইজি, তাই না?
আচ্ছা, এবারে দেখো এই যে ইলেকট্রন এখান থেকে এখানে নিয়ে যেতে গেলে তাহলে এনার্জি ডিফারেন্সটা কত? এনার্জি ডিফারেন্স দেখো 10.2। তারপরে এখান থেকে এখানে যদি যায় তাহলে এনার্জি ডিফারেন্সটা কত দেখো 10.1 না সরি 12.1 তারপরটা দেখো এখান থেকে এখানে যেতে গেলে 12.2 ইলেকট্রন ভোল্ট, তাই না? তাহলে এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো প্রথম এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে আমার শক্তি লাগছে কত? 10.2 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ ইলেকট্রনকে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে নিয়ে যেতে গেলে, জাম্প করাতে গেলে আমাকে মিনিমাম যে পরিমাণ শক্তিটা দিতে হবে সেটা কত? 10.2 ইলেকট্রন ভোল্ট। তারপরে যদি আমি প্রথম কক্ষপথের ইলেকট্রনকে তৃতীয় কক্ষপথে নিয়ে যাই তাহলে আমাকে কত এনার্জি দিতে হচ্ছে? 12.2। অর্থাৎ মিনিমাম এই অ্যামাউন্ট অফ এনার্জি যদি না দেই তাহলে কিন্তু সে তৃতীয় কক্ষপথে যাবে না। অর্থাৎ যেটাকে আমরা বলছি কি সেকেন্ড এক্সাইটেশন এনার্জি বা সেকেন্ড এক্সাইটেড স্টেটে যাবে। থার্ড এক্সাইটেড স্টেটে কী হচ্ছে? প্রথম কক্ষপথ থেকে ফোর্থ কক্ষপথে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কত এনার্জি লাগছে? 12.2। ক্লিয়ার হচ্ছে? তার মানে এখান থেকে অর্থাৎ এই এনার্জি এক্সপ্রেশন থেকে আমরা পরমাণুর যাবতীয় যা কিছু তথ্য সব কিন্তু পেয়ে যাচ্ছি, এবং এটাই হচ্ছে বোরের পরমাণু মডেলের সবচেয়ে বড় সাফল্য। ক্লিয়ার? দেখো এখানে আমরা চলে এসেছি বোরের এই পরমাণু মডেলের আরও একটি দ্বিতীয় বড় সাফল্য। সেটা কি না, পরমাণুর যে রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রা সেটা কিন্তু বোরের পরমাণু মডেল থেকে ব্যাখ্যা করতে পেরেছি আমরা। ঠিক আছে? সাধারণত কী হয় না, আমরা যখন বাইরে থেকে কোনো ইলেকট্রনকে শক্তি দেই তখন সে সেই শক্তিটা নিয়ে এক্সাইটেড স্টেটে চলে যায়। একটু আগেই যেটা দেখালাম এখানে দেখিয়েছিলাম, তাই না? তাহলে এই অ্যামাউন্ট অফ এনার্জি লাগলে কি সে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে চলে যাবে 10.2 ইলেকট্রন ভোল্ট, তাই না? এবারে কি হয় না, বাইরে থেকে ওই যে এনার্জিটা আমরা দিয়েছিলাম সেই এনার্জি সোর্সটাকে যদি সরিয়ে নেই তাহলে ইলেকট্রন কিন্তু পুনরায় সেই উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে জাম্প করে চলে আসে, এবং এই চলে আসার সময় সে যে পরিমাণ শক্তি শোষণ করেছিল, হ্যাঁ, তার ওই প্যাকেট আকারে অর্থাৎ কোয়ান্টাম আকারে এইচ নিউ আকারে শক্তি কী করে? সে বিকিরণ করে থাকে। ঠিক আছে? এবং যেটাকেই আমরা বলছি না ইমিশন স্পেকট্রোস্কোপি বা বিকিরণ বর্ণালী। ক্লিয়ার? এই বিকিরণ বর্ণালী আমরা সাধারণত কী বলি? পরমাণুর ক্ষেত্রে রেখা বর্ণালী। তার কারণটা কি? একটা রেখা। এখানে আমরা কি করেছি? আমরা ধরে নিয়েছি দুটো এনার্জি লেভেল। একটাকে বলছি ইনিশিয়াল এনার্জি লেভেল, যেখানে ইলেকট্রনটা উত্তেজিত হয়ে পৌঁছে গিয়েছে। তারপরে বলছি ফাইনাল এনার্জি লেভেল, যেখানে ইলেকট্রনটা ওই উত্তেজিত এনার্জি শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে সে আসবে। ঠিক আছে? তা ধরে নাও প্রথম ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি, ধরো ইলেকট্রন প্রথম কক্ষপথে ছিল, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে ছিল, সে এনার্জি নিয়ে ধরো 2, 3, 4, 5 এইরকম কক্ষপথগুলোতে সে পৌঁছে গেছে। এখন সেই এনার্জির সোর্সটাকে আমি সরিয়ে নিয়েছি। এবারে কী করবে? সে 5 থেকে 4-এ যাবে, 4 থেকে 3-এ যাবে, 3 থেকে 2-এ যাবে, 2 থেকে 1-এ যাবে, বা ধরো 5 থেকে 1-এ যেতে পারে, 5 থেকে 2-এ যেতে পারে, তাহলে যে কোনো কক্ষপথে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা ইনিশিয়ালটাকে ধরছি কি সে উচ্চতম কোনো শক্তি স্তরে রয়েছে, আর ফাইনালটাকে ধরছি কি সে ফাইনালি কোথায় যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যে ডিফারেন্সটা সেটাকে আমরা কি পাবো? এইচ নিউ বোরের তত্ত্ব থেকে। তাহলে আমরা এখান থেকে পাই ডেল ই এনার্জি ডিফারেন্স ইকালস টু এইচ নিউ, দ্যাট ইজ ইকালস টু আমরা পেতে পারি এনার্জি এক্সপ্রেশানে দেখো ই ইনিশিয়াল মাইনাস ই ফাইনাল। এখন ই ইনিশিয়াল এবং ই ফাইনালের ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এখান থেকে দেখো আমরা যেটা পাবো একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা নিয়ে নিতে পারি। সেটা কি 2π² m² e⁴h²। শুধুমাত্র এই n এবং n এই দুজনেরই তো পরিবর্তন ঘটবে। তার কারণটা কি? একটা কক্ষপথে ইলেকট্রন ছিল আর একটা কক্ষপথে সে আসছে, অর্থাৎ উচ্চ শক্তি স্তরে ছিল নিম্ন শক্তি স্তরে আসবে। তাহলে এখান থেকে দেখো আমরা এই ফাইনালে এর আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার পেয়ে গেলাম না? ক্লিয়ার হচ্ছে? তাহলে এখান থেকে আমরা এইচ নিউ সমান কী জানি? এইচ নিউ সমান c/λ। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এটা বসাই তাহলে সেখান থেকে পাই 2π² m z² e⁴/h²।
এখন এই সি আর এইচটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে এইচ কিউব, আর এখানে চলে আসবে সি। তাহলে সেখান থেকে আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা করে নিচ্ছি কি সি এইচ কিউব, আর এখানে তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1/λ, তাই না? তার মানে আর এটা তো n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না, দেখো যে কোনো কক্ষপথের অর্থাৎ ইলেকট্রন যে কোনো কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে যে আসছে, সে যে পরিমাণ শক্তি ছেড়ে দিচ্ছে সেই শক্তির তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা খুব ইজিলি এই ইকুয়েশন থেকে বের করতে পারছি, তাই না? এবং যদি এরকমভাবে ইলেকট্রন আসে তাহলে সেগুলোকেই আমরা বা ব্লামারের ফর্মুলা অনুযায়ী বিভিন্ন সিরিজ বলেছিলাম। তাহলে এটাকে প্রথমে বলা হচ্ছে কি লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ কী বলা হচ্ছে না, এন ফাইনাল ইকুয়ালস টু 1 আর এন ইনিশিয়াল হতে হবে 2, 3, 4, 5, অর্থাৎ প্রথম কক্ষপথ ছাড়া যে কোনো কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে ইলেকট্রন আসে তাহলে তার জন্য যে রেখা বর্ণালী পাবো সেটাকে আমরা বলবো কি লাইম্যান সিরিজ। তাহলে এখান থেকে ধরো 2 থেকে 1 এলো, 3 থেকে 4 থেকে 5 থেকে, তাহলে এর সবকটা লাইনকেই আমরা কি বলবো লাইম্যান সিরিজ। ঠিক আছে, এখন বলে রাখি এখানে ধরো 2 থেকে 1 যে ইলেকট্রনটা এলো তার জন্য যে আমরা বর্ণালীটা পাবো বা যেটাকে পাবো সেটাকে আমরা বলে থাকি আলফা লাইন। 3 থেকে যেটাকে পাবো সেটাকে আমরা বলবো কি বিটা লাইন, এবং 4 থেকে যেটা পাবো সেটাকে বলবো কি গামা লাইন। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে ব্লামার সিরিজের ক্ষেত্রে আমরা এন ফাইনাল কি বলবো, এন ফাইনাল হচ্ছে 2, অর্থাৎ ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আসবে কোথা থেকে না দ্বিতীয় কক্ষপথে থেকে উচ্চ শক্তি স্তর থেকে, অর্থাৎ সে কোথা থেকে আসছে 3 থেকে দ্বিতীয় আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে বা অন্য যে কোনো জায়গা থেকে আসতে পারে, সেটাকেই আমরা বলছি কি ব্লামার সিরিজ। এবং এটাই একমাত্র কি ভিজিবল রিজিয়ানে, আর কি উপরেরটা ছিল কি ইউভি রিজিয়ানে, এগুলো আমরা বর্ণালী দেখতে পাই না, শুধু কি ব্লামার সিরিজের যে বর্ণালীটা সেটা কি দেখতে পাই। তাহলে যেখানে এন ইনিশিয়াল হতে হবে কত না 3, 4, 5 so on। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে ভিজিবল রিজিয়ানের প্রথম যে লাইন সেটাকে আমরা বলবো কি আলফা লাইন। কখন না যখন 3 থেকে 2-এ ইলেকট্রন জাম্প করে আসবে। ঠিক আছে, এরকম করে দেখো আমরা সব ক্ষেত্রেই এই যে বর্ণালীর যে ব্যাখ্যাটা সেটা দিতে পারছি। এবং রাদারফোর্ড যেটা পারেননি, অর্থাৎ রেখা বর্ণালীর যে ব্যাখ্যা সেটা কিন্তু বোরের তত্ত্ব দিতে পারছেন। এই যে দেখো এক একটা করে আসছে, এটাকেই আমরা এক একটা কী বলছি বর্ণালী, এটাকেই বলছি কি বর্ণালী বা লাইন স্পেকট্রা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখো বোরের আরও একটা বড় সাফল্য কি না, ব্লামারের ইকুয়েশনের সাথে আমরা করেছিলাম রিডবার্গ কনস্ট্যান্ট একটা পেয়েছিলাম, মনে পড়ছে? সেখানে ব্লামারের ইকুয়েশনে কী ছিল না নিউবার ইকুয়ালস টু আর জেড স্কোয়ার 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার। দেখো আমরা বোরের তত্ত্ব থেকেও কিন্তু সেই ভ্যালুটা পেয়ে যাই, অর্থাৎ এখানে এই শুধু জেডটাকে বাদ দিয়ে দিলে আমরা এখান থেকে পেয়ে যাব, এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি, তাহলে এখান থেকে আমরা যদি জেড স্কোয়ারটাকে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকছে কত 2π² m a⁴ CH3। এই যে পুরো অংশটা 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার, এই যে পুরো অংশটাকে এটাকেই আমরা বলছি কি রিডবার্গ কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাকেই বলছি কি আমরা রিডবার্গ কনস্ট্যান্ট, যেটার ভ্যালু কত 1097377 সেন্টিমিটার ইনভার্স। ক্লিয়ার হয়েছে? যাই হোক, এই রিডবার্গ কনস্ট্যান্ট দেখো আমরা আগের ক্লাসেও করেছি। তার মানে বোরের তত্ত্বের একটার পর একটা বড় বড় সাফল্য আমরা এখান থেকে পেলাম, অর্থাৎ রিডবার্গ কনস্ট্যান্ট যেটা কিনা এতদিনও পর্যন্ত কোনো ম্যাথামেটিক্যাল বা এক্সপেরিমেন্টালি ভ্যালু ক্যালকুলেট করা যায়নি। রিডবার্গ দিয়েছিলেন কি একটা মানে তিনি একটা কল্পনা করেছিলেন, একটা ভ্যালু দিয়েছিলেন, কিন্তু বোরের এই তত্ত্ব থেকে সেই ভ্যালুর মানটা কি আমরা গণনা করতে পেরেছি, এবং যেটা কি না ওই যে রিডবার্গের দেয়া ভ্যালু তার সাথে অনেকটাই মিল খায় বা প্রায় কাছাকাছি। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কি পেলাম, তাহলে 3টে জিনিস বলতে পারলাম। এক, নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে তত পরমাণুর যে ইলেকট্রনগুলো মানে শক্তিস্তরগুলো তাদের এনার্জি বাড়ছে। নাম্বার 2, পরমাণুর মডেল থেকে মানে বোরের পরমাণু মডেল থেকে আমরা রেখা বর্ণালীর
ব্যাখ্যা দিতে পারছি। নাম্বার 3 কি না, যেটা ব্লামার ইকুয়েশনে আমরা রিডবার্গ কনস্ট্যান্ট পেয়েছিলাম, সেই রিডবার্গ কনস্ট্যান্টের যে ভ্যালু সেটা কি না আমরা এক্সপেরিমেন্টালি বা ক্যালকুলেট করে আমরা বের করতে পারছি। এরপর হাইড্রোজেন পরমাণুর দৃশ্যমান রেখা বর্ণালীর দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে। এখন দেখো এখানে দৃশ্যমান এটা যেটা বলেছে না, এটাই কিন্তু তোমাকে ক্লু দিয়েছে। সেটা কি না, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা অনেকগুলো সিরিজ দেখতে পেয়েছি রেখা বর্ণালীর। সেই সিরিজের মধ্যে একমাত্র ব্লামার সিরিজটাই কী ছিল, ভিজিবল রিজিয়ানে, তার মানে দৃশ্যমান আলোকরশ্মি রিজিয়ানে ছিল। তার মানে ব্লামার সিরিজে আমরা এন ফাইনাল আর এন ইনিশিয়াল, এন ফাইনাল ব্লামার সিরিজের ক্ষেত্রে কি আমরা জানি না, এন ইকুয়ালস টু 2 এন ফাইনাল, আর ইনিশিয়াল আমরা জানি কি 3, 4, 5 অ্যাজ উই লাইক। এবারে দেখো আমরা কি বলেছে এখানে, প্রশ্নে বলেছে দ্বিতীয় রেখা, তাহলে প্রথম লাইন কাকে বলছি না 3 থেকে 2 গেলে, তারপরে লাইনটা কাকে বলছি না 4 থেকে 2 গেলে। তার মানে দ্বিতীয় রেখা মানে কি 4 থেকে আমরা 4 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে জাম্প করাবো, তাতে যে পরিমাণ শক্তি ছাড়বে সেই শক্তির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে ইকুয়েশনটা খুব সোজা, নিউ বার ইকুয়ালস টু 1/λ ইকুয়ালস টু আর জেড স্কোয়ার 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার। এখানে দেখো আর এর ভ্যালু কত 109,678, জেড ভ্যালু কত 1, আর ফাইনাল কোথায় যাচ্ছে 4, 1/2 স্কোয়ার, আর এটা যাচ্ছে 1/16। এটা করলে যেটা আসে 4.86 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার ইনভার্স। যেহেতু দেখো নিউ বার ফ্রিকোয়েন্সি সংখ্যা বা 1/λ রয়েছে, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত না 4.86 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার। এটাই হচ্ছে কি না দৃশ্যমান আলোকরশ্মির দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য। কার জন্য? হাইড্রোজেন পরমাণুর জন্য। ক্লিয়ার? তাহলে এই ধরনের সমস্যা তোমাদের কাছে আশা করি কোনো সমস্যাই নয়।